পরস্পরের থেকে জানা যায়। যেটা ভালো লাগে না আমার আজকাল সেটা হচ্ছে এই মঞ্চ আর এই প্রেক্ষাগৃহের মধ্যে দূরত্বটা। যদি আমার কথা চলতো তাহলে আমি সব কটা মঞ্চকে গোল করে বসার মতন করে দিতাম, যাতে সকলেই পরস্পরের কাছ থেকে শুনতে পারে। কারণ কিছু লোক বলবে আর অনেক লোক শুনবে, এই ধারণাটাই আজকাল আমার খুব অগণতান্ত্রিক মনে হয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি যে আপনার কথা বলার সময় আপনাদের কারোর যদি কোনো মন্তব্য থাকে, কোনো কিছু বলার থাকে, আশা করি আজকে সবার সভাপতির কোনো আপত্তি হবে না, আপনারা দয়া করে অংশগ্রহণ করবেন। সবাই মিলে কথা বলার জন্য না হলে এই সময়গুলো বৃথা চলে যায়। দেখুন, আমি সাংবাদিক হিসেবে সেই কথাই বলতে পারি যেটা আমি কাছ থেকে দেখেছি। সম্প্রতি আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম, তাই আমি এই একেবারে শেষের যে পয়েন্টটা প্রাতিষ্ঠানিক সমস্যা, আমি শুধু দুর্নীতি বলবো না, আমি বলবো প্রাতিষ্ঠানিক সংকট, সেটা নিয়ে কথা বলবো। আমি খবরের কাগজে যেটা করেছিলাম ওখানে গিয়ে সাংবাদিক বন্ধুদের কাছেও সেটাই শুনলাম, যেসব জায়গায় দাঙ্গা বিধ্বস্ত এলাকা যেগুলো, সেখানে মানুষ বারবার ফোন করেছেন কিন্তু থানা থেকে পুলিশ যায়নি। এমনকি এও শুনলাম সাংবাদিক অনেক কথাই তো রিপোর্টে লেখা যায় না, নিজেদের মধ্যে আলোচনায় তারা বলেন, বলছিলেন যে দেহ পড়ে রয়েছে 1.5 ঘন্টা 2 ঘন্টা, তারপর পুলিশ এসে নিয়ে গেছে, এমন তারা দেখেছে। এটা একটা এমন মানে সঠিক অনুভূতি যে থানা 10 মিনিটের দূরত্বে পুলিশেরও 4-5 ঘন্টা পর যে আমরা দেখলাম টিভির পর্দায় যে সেখানকার লোকেরা সবাই বলছে বিএসএফ ক্যাম্প বসে। তাদের দিক থেকে এটা হয়তো সঙ্গত বলে মনে হতে পারে, তৎক্ষণাৎ মনে হয় যে না, পুলিশ নয়, অন্য কোনো বাহিনী, অন্য কোনো রক্ষক। কিন্তু আমরা যারা সাংবাদিক হিসেবে বা সমাজকর্মী বা এমনি নাগরিক হিসেবে সীমান্তের এলাকাগুলোতে দেখেছি, গিয়েছি, তারা জানি যে সেখানকার গ্রামবাসীদের বিএসএফ সম্পর্কে কত নালিশ আছে, সেখানকার মেয়েদের কত হয়রানি হওয়ার গল্প আছে, কত দুর্নীতির গল্প আছে। সুতরাং আমরা দেখছি যে যেখানে রক্ত প্রাণ রক্ষার যাদের দায় রয়েছে, তারা যখন বিধি মানে না, তখন যে মানুষের কাছে একটা কি ভয়ানক সংকটের তৈরি হয়। এখন বলা হচ্ছে যে ওই দুটি থানার ওসি তাদের সংশ্লিষ্ট এলাকার থানার ওসি সুতি সাবজেক্ট তাদের সাসপেন্ড করা হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, নিশ্চয়ই জরুরি কাজ, কিন্তু এই ধরনের তদন্তের যে পরিণাম হয় তা আমরা আগে দেখেছি। সুতরাং প্রশ্নটা এই নয় যে তারা দোষ করেছিলেন, প্রশ্ন হচ্ছে তারা গেলেন না কেন। একটা প্রতিষ্ঠানের যে কাজ করার কথা সেই কাজ কেন থানার মতো গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান কিছুতেই করে উঠতে পারে না। এবার আমি কথা বলছিলাম বিড়ি শ্রমিকদের সঙ্গে, তার মধ্যে শামসারগঞ্জের বিড়ি শ্রমিকরাও ছিলেন, কিন্তু আমি আশ্চর্য দেখলাম যে ওই মেয়েরা, তারা দাঙ্গার কথা যে কোনো কারণেই হোক, তারা দাঙ্গার কথা চাইতেও তাদের জীবনে যেটা সবচাইতে বড় সংকট, তাদের কাজের সংকট, সেটা নিয়ে কথা বলছিলেন। এবং সেখানে প্রতিষ্ঠানের যে ফেলিয়ার, সে একটা অদ্ভুত মাত্রার। এখানে আমি প্রতিষ্ঠান বলবো শ্রম দপ্তরকে। আপনারা জানেন যে এখন 1000 বিড়ি বাঁধলে 272 টাকা পাওয়ার কথা। কোন মেয়ে 150 থেকে 160, খুব মেয়ে কেটে হলে 170 টাকা বেশি পায় না। এই যে এবং সেই 1000 বিড়ি বাঁধতে কিন্তু একজনের 7-8 ঘন্টা এমনকি ঘরের কাজ করে তারা কাজ করেন বলে 10-12 ঘন্টাও লেগে যায়। একটু আগে ডক্টর গুণের সাথে কথা হচ্ছিল যে শুধুমাত্র পিঠ, কোমর, ঘাড়ের ব্যথা নয়, আমি 32 বছরের মেয়েকেও পেলাম যার তামাকের গুঁড়ো শোকার জন্য শ্বাসকষ্ট হচ্ছে। সে মাধ্যমিক পাশ করা থেকে বিড়ি বাঁধতে শুরু করেছিল, আজ তার 32 বছর বয়স,
এখন আর সেই কাজটা করে এখন চলতে গেলে সে হাঁপিয়ে যাচ্ছে। তো প্রথম হচ্ছে ন্যূনতম মজুরি মানে তার অর্ধেক তারা পাচ্ছে, এটা নিয়ে কোনো প্রতিকার নেই। মেয়েরা প্রতিবাদ করলে তাদের বলা হয় যে সবাই বাড়ালে আমরা বাড়াবো। মেয়েরা যেহেতু ছোট ছোট ঘরে বন্দি, তারা কিছু করতে পারে না। দ্বিতীয় হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। ওই যে আপনার 150 টাকা 170 টাকা, তার মধ্যে থেকেও কিন্তু তার মাসে 120 টাকা 200 টাকা সে কত বিল বাঁধতে পারছে তার উপর নির্ভর করে তার টাকা কাটা হয়। কিন্তু একটা লগ বুক আছে, তাতে লেখা হয় 120 কাটলে 80 কি 70, এবং ওই লগ বুক কোনোদিন মেয়েটার হাতে দেওয়া হয় না। এরপরেও ওই যে যৎসামান্য মানে ওই ভয়ঙ্কর প্রতারণার পরেও যে বইটা থাকে জমা, সেটা বার করার জন্য মেয়েটিকে ঘুষ দিতে হয়। মানে কতগুলো লেভেলে প্রতিষ্ঠানে ফেলিয়ার। এবং এই জিনিসটা বিড়িতে যেমন আছে, একই জিনিস আমরা চা বাগানে দেখেছি, একই জিনিস আমরা চট্টগ্রামে দেখেছি। গরিব শ্রমিক, বিশেষত মহিলা শ্রমিকের পিএফ প্রতারণার জন্য আজ অব্দি কেউ জেলে যায়নি। কিন্তু পিএফ প্রতারণা নিজের মজুরির ওই বড় অংশটা না পেয়ে কত মেয়ে যে মরেই গেছে তার জীবনের মধ্যে পায়নি, এটা আমরা দেখি। এবং এখন শ্রম দপ্তরের আধিকারিকরা মুখের উপর বলে দেন যে তোমাকে টাকা দিচ্ছে কি না দিচ্ছে এটা আমার দেখার কাজ নয়। একটা প্রতিষ্ঠানে এই যে ভয়ঙ্কর একটা কি বলবো কোলাপস করে যাওয়া, তারা যে কোনো আপনি এখন সরকারি দপ্তরে যান, তারা কেবলমাত্র তালিকা বানাচ্ছে, বেনিফিশিয়ারি তালিকা, যেটা তার বাস্তবিক কাজ, সেই কাজ থেকে প্রতিষ্ঠান সম্পূর্ণ বিমুখ হয়ে গেছে। বিড়ি শ্রমিকের পরে আমি গেলাম কথা বলতে একটি হাই মাদ্রাসার মেয়েদের সঙ্গে, এবং সেখানে আমি বলে বোঝাতে পারবো না যে নাবালিকা বিবাহের কি হার এখন চলছে। এবং এটাও আমি নানা স্কুলের শিক্ষিকাদের সঙ্গে কথা বলে শুনলাম যে যেসব শিক্ষিকারা প্রতিবাদ করতে চান নাবালিকা বিবাহ, যারা বাড়ি নিয়ে কথা বলার চেষ্টা করে, তাদের উপর প্রচন্ড চাপ তৈরি করে, এবং সেখানে স্কুল কর্তৃপক্ষ একটা চাপ তৈরি করে। এবং এই স্কুল কর্তৃপক্ষ, এই পঞ্চায়েত, এই যা কিছু প্রতিষ্ঠান যাদের কথা ছিল নাবালিকা বিবাহ বন্ধ করা, নিবারণ করা, প্রতিরোধ করা, প্রতিকার করা, তারা প্রত্যেকে কিন্তু বিবাহিত মেয়েদের অবিবাহিত দেখিয়ে তাদের প্রাপ্য বৃত্তিটা, অনুদানটা দিয়ে দেওয়া ব্যবস্থাটাকে প্রায় রুটিন করে চলেছে। এই মেয়েদের চোখের সামনে না দেখলে সত্যি আমরা দূর থেকে পড়ে বা ঋণ দেখে আন্দাজ করতে পারবো না যে এদের জীবনের সংকটটা ঠিক কোথায়, ঠিক কতখানি। মানে যে তারা স্কুলে আসছে এই জেনে যে এর পরে হয়তো আমি আপনাদের দিদিকে এটা ঘটনা যে এমনকি যেখানে যে মাদ্রাসায় আমি গেছিলাম, তার যিনি হেডমিস্ট্রেস, তিনি অত্যন্ত এমপাওয়ারমেন্টের জন্য তাই অনেক কাজ করেন, কিন্তু বাদবাকি প্রতিষ্ঠানগুলো এমনভাবে কাজ করছে যে তারও আর কিছু করা যাচ্ছে না। ফলে আমি এই যে তিনটে আলাদা দৃষ্টান্ত দিলাম, এইটা বোঝানোর জন্য যে আপনি শ্রম বলুন, আপনি শিক্ষা বলুন, অথবা আপনি একেবারে বেসিক আইন শৃঙ্খলা মারামারি দাঙ্গা সেখানে বলুন, এই প্রত্যেকটা জায়গায় আমরা যেন দেখছি যে প্রতিষ্ঠান কোনো একটা অদৃশ্য নির্দেশে চলছে, যেই নির্দেশ সংবিধানের সঙ্গে, আইনের সঙ্গে, সরকারি বিজ্ঞপ্তি জিওর সঙ্গে যার কোনো মাত্র সম্পর্ক নেই। এবং বহু সময় আমাদের বন্ধু ভিডিও বিএম এরা বলে শুধুমাত্র একটা ফোন কলের ভিত্তিতে তাদের কাজ করতে হয়। সেই ফোন কল কার কোথা থেকে আসে সেটা কোথাও লেখা থাকে না, কিন্তু তার জন্য প্রতিষ্ঠানের যা কিছু নিয়ম
যা কিছু তার দায়বদ্ধতা সেই সব এক মুহূর্তের মধ্যে পাশের ঘরের মতো কোল্যাপস হয়ে যায়। যে সিদ্ধান্ত নিচ্ছেন তার কোনো দায়িত্ব থাকে না, কারণ কোনো রেকর্ড থাকে না, আর যিনি কাজটা করছেন যার দায়বদ্ধতা আছে তিনি একেবারে ওই মুখ হয়ে যান, তার তো জেলে যাওয়ার অপেক্ষা। আমরা তো বুঝতে পারি না যে এই স্কুল শিক্ষা অথবা এইসব মানে যেসব লোকেরা যায় আধিকারিকরা, তাদের উপর কতখানি রাগ করবে আর কতখানি করুণা আসবে এটা বোঝা খুব মুশকিল। আমরা অভয়ার ক্ষেত্রে দেখেছিলাম কিভাবে প্রতিষ্ঠান বিচারের বিপরীতে চলে যাচ্ছে, সে তো আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। তাই বাধ্য হয়ে এখন আমাদের মনে হচ্ছে যে সরকার যে আইন মানছে না এবং অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আইন মানছে কিনা সেটা দেখার কথা সরকারের, সেটাও কিন্তু হচ্ছে না। এবার আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে আমাদের দরকার হচ্ছে 8-10 করে জোগাড় করা যারা এ বিষয়ে ভোকাল হবে। এও আমি দেখে এলাম বহরমপুরের একটা বিল, একটা খুব বড় বিল, যার উল্টো দিকে মানে অনেকখানি জমি নিয়ে বিলাস বলে একটা হোটেল তৈরি হচ্ছে, এবং মানে আপনাদের আমাদের মানে শহরের যারা শিক্ষিকা সমাজকর্মী তারা সব খুব রেসপেক্টেড মানুষ ওই এলাকার, অনেক দিনের বাসিন্দা, তারা সেটাতে ডেমনস্ট্রেশন করেছিলেন বলে তাদের সবাইকে জেলে করা হয়েছে। মানে আমি যেহেতু এখন কিছু কিছু শ্রমজীবী মেয়েদের সংগঠনের সঙ্গে কাজ করি, আমি দেখতে পাচ্ছি যে প্রতিবাদ করাটা কিন্তু আগের চাইতে এখন অনেক অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমাকে মেয়েরা এমনও বলেছে যে আগে আমরা সৎসঙ্গে মিছিল করতাম মদের, বেআইনি মদের ঘাটের বিরুদ্ধে, কিন্তু এখন আমাদের কাছে খবর আছে মিছিল শুরু করার আগে যে যদি আমরা পুরী আমাদের মাথা লক্ষ্য করে ইট ছোড়া হবে। তো দিদি আমি এই রিস্ক নিয়ে আমার একটা মেয়ে যদি কিছু হয়ে যায় আমি কার কাছে যাব। ফলে বেআইনি মদের ঘাঁটি জানিয়ে কিন্তু মেয়েরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে, তার প্রতিটা সাব ডিভিশনের প্রতিটা ব্লকে, প্রতিটা গ্রামে মেয়েরা একসময় মিছিল করেছে, সেটাও এখন ভয়ঙ্কর হয়ে গেছে। আমি জানি যে আমার এক কলিগ বেআইনি মদের ঘাঁটি নিয়ে বিষয় পুলিশ কিছু করছে না বলার পরে তার নামে SC/ST ওপর নিগ্রহের মামলা, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে জেল কাটানো হচ্ছে। ঠিক যেমন আপনারা এখন দেখছেন যে কাশ্মীরের ঘটনা, পহলগামের ঘটনা, সরকারের কোনো দোষ ছিল কিনা, ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল কিনা, শুধু এই কথাটা বলার জন্য শাসক দলের হাতে একজন সাংবাদিককে ফলে আমরা অত্যন্ত কঠোর জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা এমন জায়গায় সত্যি দাঁড়িয়ে আছি যেখানে আইন মানানো বিষয়টা ভীষণ কঠিন হয়ে উঠছে, এবং এই বেসিক যে শৃঙ্খলা সেটা আমরা ধরে নিতে পারছি না বলে আমাদের মানে নাগরিক সমাজ থেকেও কোনো কিছু করাটা কঠিন হয়ে উঠছে। তাহলে আমাদের হয়তো আজকে এখন মানে নাগরিক সমাজ থেকে বিধি মানার উপরে, সরকারি প্রতিষ্ঠানের বিধি মানা, আইন মানা, শৃঙ্খলা মানা, শুধুমাত্র রাস্তায় নেমে প্রতিবাদ নয়। ধরুন বিধানসভার জন্য স্ট্যান্ডিং কমিটি তারা রিপোর্ট জমা দেয় না, তাদের রিপোর্টে কোনো ঠিকঠাক কথার যে সংকটগুলো হচ্ছে তার উল্লেখ থাকে না, সেখান থেকে শুরু করে বার্ষিক রিপোর্ট বেরোয় না, বাজেটগুলো ঠিক মতো করে প্রকাশ করা হয় না, কিসের ব্যয়, কিসে বরাদ্দ আর কিসের ব্যয় আমরা এগুলো জানতেই পারি না। এই প্রত্যেকটা জিনিসের যে প্রাতিষ্ঠানিক গোলযোগগুলো হচ্ছে, ইনস্টিটিউশন যেভাবে আমাদের ফেল করছে, সেগুলোকে তুলে 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 ধরা, যেটা অত্যন্ত পরিশ্রম ছাত্র এবং যার মধ্যে কোনো গ্ল্যামার নেই। সেখানে অবস্থান করা, সেখানে বক্তৃতা করা, সেখানে পথসভা করা, সেখানে নাটক করা, এইসব গা গরম করা যে সমস্ত প্রতিবাদ, তার কিন্তু কোনো কিছু তার মধ্যে নেই। এই সব ডকুমেন্ট পরীক্ষা করে করে সরকারের হাতগুলো রিভিল করার মধ্যে
কিন্তু ওটা যদি আমরা করতে না পারি, প্রতিষ্ঠানকে কিভাবে ধ্বংস করা হচ্ছে সেটা যদি আমরা ঠিক করে দেখাতে না পারি, তাহলে আমার মনে হয় যে রাস্তায় নেমে প্রতিবাদ করার ফল আমাদের প্রস্তুতি মিলবে না। তাই কাজটা কঠিন, কাজটা পরিশ্রম সাধ্য, কাজটা আমাদের অনেক অনেক অধ্যবসায়ের সঙ্গে করতে হবে। শুধু উত্তেজনার উত্তাপ থেকে বেরিয়ে আমাদের সামাজিক কাজে